আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি গ্রামারের আরেকটা হট টপিক মডিফায়ার পড়ব এবং মডিফায়ার এর প্র্যাকটিস সেকশনটা আজকে হবে। অলরেডি বেসিক পোরশনটা কিন্তু ক্লাস হয়ে গিয়েছে। যদি কেউ করে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে ওটা করে আসিও। তো আজকে আমরা মডিফায়ার এর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। চলো শুরু করি। ওকে, তো দেখো ১ম যে কোয়েশ্চেনটা আসছে এটা দিনাজপুর বোর্ড ২৫ এ আসছে, আবার রাজশাহী বোর্ড ১৬ তে আসছে। তো এটা ইম্পোর্টেন্ট একটা প্যাসেজ এবং অনেক জায়গাতে এই প্যাসেজটা আসে। দেখো, ইট ওয়াজ আ হোয়াট ড্যাশ ডে। এখানে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তো এই ডে নাউনটাকে প্রি-মডিফাই করতে বলছে কি দিয়ে? একটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস? আমরা বলেছিলাম নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটাকেই নাউন অ্যাডজেক্টিভ বলে। সো এখানে একটা নাউন বসবে যেটা অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। সো তুমি যদি একটু পরে প্যাসেজটা দেখো, এটা সেই যে থার্স্টি ক্রো, সে একটা পিচারের মধ্যে একটু পানি পাইছিল, পরে পেবল পাথর ফেলে ফেলে সে পানি খাইলো, সেই গল্পটায়। তো ওই একটা গ্রীষ্মের দিন ছিল এবং চারদিকে অনেক গরম ছিল, সেই প্যাসেজটা। তো এখানে বুঝতে পারছো এটা কিরকম দিন ছিল? ইট ওয়াজ এ হোয়াট সামার ডে। অ্যান্ড সানিও বলা যায়। বাট সানিটা অ্যাডজেক্টিভ দিকে চলে যায়। সো আমরা সামার শব্দটা ব্যবহার করব। সামার। ইট ওয়াজ আ হোয়াট সামার ডে। এমনিতে সামার শব্দটা কি? গ্রীষ্মকাল। এটা কিন্তু একটা নাউন। বাট এইখানে যেহেতু ডে এর আগে বসে ডে কে মডিফাই করছে। ডে একটা নাউন, নাউনের মডিফায়ার অলওয়েজ অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা নাউনকে মডিফাই করছে, সো এটা অ্যাপারেন্টলি নাউন হইলেও এখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইছে। এটাই নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যদি না বুঝো প্রিভিয়াস ক্লাসটা করে আসো। এরপর আসো, আ ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার। আর ড্যাশ ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ড। একটা কাক, সে সারা মাঠে ঘুরে বেড়াচ্ছিল। তো কাকটা কিরকম ছিল? এমনিতে তুমি বুঝতে পারছো যে তৃষ্ণার্ত একটা কাক ছিল। যেহেতু আগে থেকে গল্পটা জানো। এখন দেখো এটাকে বলছে প্রি-মডিফাই করতে। তো প্রি-মডিফাই দ্য নাউন। তাইলে এই প্রোটাকে প্রি-মডিফাই করতে বলছে। কি দিয়ে করতে বলছে সেটা ক্লিয়ার করে নাই। সো নাউনের মডিফায়ার অলওয়েজ অ্যাডজেক্টিভ, তুমি একটা অ্যাডজেক্টিভ বসাইলেই হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? থার্স্টি। আবার বানান ভুল করিও না, হ্যাঁ? A thirsty crow flew all over the fields looking for water. For a long time, she could not find any water. দীর্ঘ সময় সে পানি খুঁজে পায় নাই। She felt she felt dash weak, almost giving up hope. as an intensifier এবং এখানে ইনটেনসিফায়ার ব্যবহার করতে বলছে। সো আমরা জানি ইনটেনসিফায়ার বেসিক্যালি ২ রকম হয় বা ২ রকমই বলো। অ্যাডজেক্টিভ এর ইনটেনসিফায়ার হিসেবে আমরা ভেরি ব্যবহার করি, নাউনের ইনটেনসিফায়ার হিসেবে গ্রেট ব্যবহার করি। তো এখানে এই উইক এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা বলেই দিছে যে ইউজ অ্যান ইনটেনসিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানে চোখ বন্ধ করে ভেরি বসবে। She felt very weak, almost giving up hope. Suddenly, she saw a jug below her. She flew dash to see if there was any water inside. তাইলে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ফ্লিউ ভার্বটাকে পোস্ট মডিফাই করতে বলছে। শি ফ্লিউ ড্যাশ টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড। তাহলে সে দ্রুত সেখানে উড়ে গেল। খুব পিপাসার্থ, সো একটু পানি যদি দেখে সে তো উড়ে যাবে খুব কুইকলি। তো এখানে আমরা কুইকলি দিতে পারি। ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব এবং কুইকলি যে ভার্বকে মডিফাই করছে এটা অ্যাডভার্ব এবং দেখতে পাচ্ছ শেষে এলওয়াই আছে। So she flew quickly to see if there was any water inside. Yes, she could see some water inside the jug. হ্যাঁ, সে জগের মধ্যে কিছু পানি দেখলো। ওকে, দ্য ক্রো ট্রাইড ড্যাশ। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে ভার্বকে মডিফাই করতে। সো ইনফিনিটিভ ফ্রেজ কি আমরা বলেছিলাম? টু প্লাস ভার্ব উইথ অর উইদাউট এক্সটেনশন। এটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে হচ্ছে এখানে কি দেয়া যায়? দ্য ক্রো ট্রাইড ড্যাশ। এখানে তুমি বলতে পারো দ্য ক্রো ট্রাইড টু ড্রিংক ওয়াটার বা টু রিচ টু দ্য ওয়াটার। পানির কাছে পৌঁছাইতে চাইলো বা পানি পান করতে চাইলো। তাইলে এখানে টু ড্রিংক ওয়াটার দিলেই হচ্ছে। ট্রাই টু ড্রিংক ওয়াটার। তাহলে টু প্লাস ড্রিংক ইনফিনিটিভ হয়ে গেল এবং এখানে এক্সটেনশন একটা থাকতেও পারে, নাও পারে। ওকে, এরপরে আসো। পরে আমরা স্যাডলি শি ফাউন্ড দ্যাট দ্য নেক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো। পাত্রের ঘাটটা বা হচ্ছে নেকটা ছিল খুবই ন্যারো। দেন শি ট্রাইড টু পুশ দ্য জাগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট। তারপর চেষ্টা করলো জাগটা যদি ফালানো যায়, কাত করা যায় তাহলে একটু পানি হয়তো বের হয়ে আসবে। বাট শি ফাউন্ড ড্যাশ জাগ টু হ্যাভি। তাইলে সে পরবর্তীতে বুঝলো যে জাগটা আসলে খুব ভারী। শি ফাউন্ড, তুমি বুঝতেই পারছো এখানে দ্যাট অটোমেটিক চলে আসতেছে। শি ফাউন্ড দ্যাট দ্য জাগ ওয়াজ টু হেভি। তাহলে এখানটাতে আমরা জাস্ট একটু দ্যাট দিলেই হয়ে যাচ্ছে। তাইলে শি ফাউন্ড দ্যাট। ওকে, এরপর দেখো দ্য ক্রো থট ড্যাশ হোয়াট টু ডু। এখানে একটা ফ্রেজ ব্যবহার করতে বলছে।
তাহলে এখানটাতে কাকটা কিছুক্ষণের জন্য ভাবলো যে কি করা যায়? সে তো ওখানে সারাদিন বসে, বসে ভাবছিল না। বুদ্ধিমান কাক তার উপর আবার। তাইলে দ্য ক্রো থট ফর আ হোয়াইল। আর এই প্যাসেজটা যারা আগে পড়ছো তারা তো বুঝতেই পারছো কি হবে। ফর আ হোয়াইল হোয়াট টু ডু, কিছুক্ষণ ভাবলো কি করা যায়। এরপর এই যে দেখো ড্যাশ শি স সাম পেবলস নিয়ার বাই। তো এখানে একটা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বলছে। পার্টিসিপল ফ্রেজ আমরা বলেছিলাম বেসিক্যালি তোমাদের ২ রকম আসে। একটা হচ্ছে ভার্বের পার্টিসিপল ফর্ম ডিরেক্ট, আরেকটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এইখানে কি করা যায়? এখানে তুমি যদি চিন্তা করো তাহলে উম ড্যাশ হি স সাম পেবলস নিয়ার বাই। চারদিকে খুঁজে সে কিছু পাথর দেখল। এটা বলতে পারো। তো এখানে এটা দিতে পারো লুকিং টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক তাকিয়ে। টু অ্যান্ড ফ্রো মানে জাস্ট কোনো উদ্দেশ্য ছাড়া তাকানো। সো আমরা লুকিং অ্যারাউন্ড বলতে পারি। চারিদিকে খুঁজে লুকিং অ্যারাউন্ড শি স সাম পেবলস নিয়ার বাই। পাশে সে কিছু পাথর দেখল। ওকে? এরপর দেখো শি ড্যাশ হ্যাড আ গুড আইডিয়া। শি ড্যাশ আ গুড আইডিয়া প্রি-মডিফাই দ্য ভার্ব। এই ভার্বটাকে প্রি-মডিফাই করতে বলছে। হ্যাড আ গুড আইডিয়া এই হ্যাড ভার্বটাকে। তো এটা তুমি কি বলতে পারো এখানটাতে শি সাডেনলি বা শি ইনস্ট্যান্টলি পাথর দেখার সাথে, সাথে তার একটা বুদ্ধি চলে আসছে। সো এখানে সাডেনলি না দিয়ে সাডেনলি বলতে কোনো উদ্দেশ্য ছাড়া কিছু হওয়া বোঝায়। সো এখানে ইনস্ট্যান্টলি দিব আমরা। শি ইনস্ট্যান্টলি হ্যাড আ গুড আইডিয়া। She started picking up the pebbles one by one, একটা, একটা করে পাথর তুললো, dropping each into the jug. প্রত্যেকটাকে সে জাগের মধ্যে ফেললো। As more and more pebbles fill in the jug, যত বেশি, বেশি পাথর সে জমা করতেছে, the water level keep rising. তত পানির লেভেল উপরে উঠে আসতেছে। পানির স্তর উপরে উঠে আসতেছে। পানি উপরে উঠে আসতেছে অ্যাকচুয়ালি। Soon it was high dash for the crow to drink. তো হাই এনাফ মানে যথেষ্ট উঁচুতে উঠছে। এটা তো তোমরা জানোই যে এনাফ এটার ব্যবহার কিন্তু ২ রকম। অ্যাজেক্টিভ হিসেবেও এটা ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো যখন সে কোনো অ্যাজেক্টিভ এর সাথে ব্যবহৃত হয়, তখন অ্যাজেক্টিভ এর পরে ব্যবহৃত হয় এবং এটা অ্যাডভার্ব হয়। আর যখন কোনো নাউনের সাথে ব্যবহৃত হয়, নাউনকে মডিফাই করে তখন সে নাউনের আগে বসে এবং সেটা অ্যাজেক্টিভ হয়। তো আমি এটা একটু পরে লিখে দেখাচ্ছি তোমাকে। সো ইট ওয়াজ হাই এনাফ ফর দ্য ক্রো টু ড্রিংক। তো দ্রুত সেটা তার পৌঁছানোর জন্য যথেষ্ট উপরে উঠে আসলো। দ্য ক্রো quenched its thirst and flew away. সে তৃষ্ণা মিটালো এবং উড়ে চলে গেল। ওকে? তাহলে এটা আশা করি ক্লিয়ার। এখন একটু এনাফটা দেখো। এনাফটার ব্যাপারটা হচ্ছে তুমি এনাফটাকে ২ টা ফরমেটে ব্যবহার করতে পারবা। একটা হচ্ছে নাউনের সাথে এনাফ। নাউনের সাথে ব্যবহার করতে পারো যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফরমেটে অ্যাডজেক্টিভ। কখন? যখন সে নাউনের সাথে ব্যবহৃত হবে। নাউনের মডিফায়ার যেহেতু অলওয়েজ অ্যাডজেক্টিভ নাউনের সাথে। আর অ্যাডভার্ব হিসেবে তুমি তখন ব্যবহার করতে পারবা যখন সে কোনো ভার্বের সাথে বা কোনো অ্যাডজেক্টিভের সাথে ব্যবহৃত হবে। মেইনলি অ্যাডজেক্টিভের সাথে ব্যবহৃত হয়। তো এখানে একটা এক্সাম্পল দিই দেখো। আমি যদি বলি আই হ্যাভ ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যখন সে নাউনের সাথে ব্যবহৃত হয় তখন নাউনের আগে বসে। নাউনের যাকে মডিফাই করছে তার আগে বসে। আর যখন অ্যাডজেক্টিভের সাথে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভের পরে বসে। তো এখানে ব্যাপারটা কিরকম? আমি যদি বলি I have enough money, আমার যথেষ্ট টাকা আছে। তাইলে এখানে এই যে enough কার সাথে বসছে? মানির সাথে। মানি একটা নাউন। তাহলে নাউনের সাথে যেহেতু বসছে, নাউনের আগে বসছে এবং ও নাউনকে মডিফাই করছে বলে এটা অ্যাডজেক্টিভ। সো ২ টা জিনিস। নাউনকে মডিফাই করছে সো enough টা এখানে অ্যাডজেক্টিভ এবং সেটা নাউনের আগে বসছে। আর তুমি যখন বলো আমি যথেষ্ট দুর্বল, I am weak enough বা তুমি যথেষ্ট শক্তিশালী, strong enough, তখন দেখো এনাফ শব্দটা উইক কে মডিফাই করছে। কতটুকু দুর্বল? যথেষ্ট দুর্বল। এত দুর্বল হাঁটতে পারছে না। তাইলে উইক কে মডিফাই করছে। তাইলে যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ এর মডিফায়ার অ্যাডভার্ব সো এখানে এই এনাফটা অ্যাডভার্ব। অ্যান্ড সিমিলারলি যে বললাম অ্যাডজেক্টিভ কে সে যখন মডিফাই করে অ্যাডজেক্টিভ এর পরে বসে। ঠিক আছে? সো এনাফ এর পজিশন কিন্তু ২ রকম হয়। এটা একটু এখান থেকে দেখে নিও। স্ক্রিনশট দিয়ে দাও বা আমি আমার চ্যানেলে দিয়ে দেব একটু দেখে নিও। ওকে। এরপর আসো আমরা পরেরটাতে যাই। পরের কোয়েশ্চেন যেটা। আশা করি দেখা যাচ্ছে। Once there lived a dash fox in a jungle. এটা জানো ওই যে লেজ কাটা শিয়ালের গল্প যেটা ছিল সেটাই। Once there lived a dash fox in a jungle. There lived শিয়ালটা কিরকম ছিল? কানিং ছিল, ধূর্ত। হ্যাঁ? There lived a cunning fox in the jungle.
pre-modify the noun. So fox কে modify করতে বলছে। ওকে, এটা adjective দিয়ে modify করে দিলাম। এরপর আসো one day while he was walking dash he fell into a trap and lost his tail. এখানে একটা prepositional phrase দিয়ে এই ইজ ভার্বটাকে ওয়াকিং ভার্বটাকে মডিফাই করতে বলছে। সো ওয়াকিং কোথায় হাঁটছিল? এটা কোথায়, এটা যদি আমরা ক্লিয়ার করি তাহলেই সেটা ভার্বের মডিফায়ার হয়ে যাবে। সো ভার্বের মডিফায়ার তোমরা জানো কয়টা দিয়ে হয়, অ্যাডভার্ব কিভাবে হয়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই ৪ টার উত্তর দেয়। যদি না বুঝো একটু দেখে আসিও। তো এখানেতে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু দিয়ে করতে বলছে। সো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটা ফ্রেজ বানাবো যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। তো এখানে দেখো ওয়ান ডে while he was walking, কোথা দিয়ে হাঁটছিল? বনের মধ্যে দিয়ে। শেয়াল নিশ্চয়ই রাস্তা দিয়ে হেঁটে বেড়াবে না, বনের মধ্যে দিয়ে হাঁটছিল। while he was walking through the jungle, তাহলে এখানে আমরা through the jungle লিখতে পারি। through the jungle, তাহলে while he was walking through the jungle he fell into a trap and lost his tail. লেজ হারাই ফেলছে। কি হবে এখন? He felt very unhappy and sad. তার খুবই অসুখী লাগতেছে, সে খুবই দুঃখিত এখন। But the fox was pre-modify the adjective cunning too. এই কানিংটাকে প্রি-মডিফাই করতে বলছে। তো এখানে কিরকম কানিং ছিল? অনেক কানিং নাকি অল্প কানিং? ভেরি কানিং। সে খুবই ধূর্ত ছিল। তাহলে এখানে ভেরি বসাই দিলেই হবে। এখানে কিন্তু ইনটেনসিফায়ার বলে দিতেই পারত। তাইলে এখানে আমরা ভেরি কানিং দিলাম। ওকে। এই ভেরিটা এখানে কি? যেহেতু কানিং অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তাহলে ভেরি কিন্তু এখানে অ্যাডভার্ব। এরপর আসো, হি hit upon a plan and invited all other foxes, use an infinitive phrase. তাইলে এখানে সে hit upon a plan, একটা বুদ্ধি বের করল এবং অন্য শেয়ালদেরকে আমন্ত্রণ করল। কোথায় আমন্ত্রণ করল? টু জয়েন আ মিটিং, একটা মিটিং এ অংশ নেয়ার জন্য। তাইলে টু জয়েন, তুমি যখন টু জয়েন লিখছো তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। এটা তো ক্লিয়ার। টু জয়েন আ মিটিং, একটা মিটিং ডাকলো এবং সেখানে সবাইকে জয়েন করার জন্য বলল। টু জয়েন আ মিটিং। ওকে, এটুক বললে হচ্ছে। এরপরে আসো, আ when all the foxes arrived, the fox used an appositive, said, "My dear friend, I have discovered a new thing." তাইলে এখানে দেখো the fox, এই the fox এর একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। আমরা অ্যাপোজিটিভ কি বলছিলাম? A noun after a noun to clarify the previous noun divided by comma. তাইলে এখানে ২ পাশে কমা এবং এই দা ফক্স একটা নাউন আছে। এই দা ফক্স ক্লিয়ার করার জন্য আরেকটা নাউন বসাইতে হবে। তাইলে এখানে তুমি এভাবে বলতে পারো, when all the fox arrived, the fox, এখানে তুমি বলতে পারো the cunning one বলতে পারো, বা এখানে যে সে যেহেতু একটা খারাপ বুদ্ধি বের করছে, the evil planner বলতে পারো। তাহলে এখানে the evil planner ই বেস্ট হয়। the evil planner, খারাপ ষড়যন্ত্রকারী, শয়তানি ষড়যন্ত্রকারী। উপরে লিখি the evil planner. দ্য ফক্স, দ্য এভিল প্ল্যানার সেইড, যে লেজ কাটা যে শিয়ালটা সে বলল, "মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং।" নতুন জিনিস আবিষ্কার করছে। চলো দেখি কি জিনিস? ইট ইস দ্যাট, ইউজ আ পজেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। পজেসিভ ব্যবহার করতে বলছে। মানে মাই, আওয়ার, দেয়ার এগুলা। ইট ইস দ্যাট ড্যাশ টেইলস আর কোয়াইট ইউজলেস। কোন টেইলস? আমাদের লেজগুলা অকাজের বা কোনো কাজের না। সো আওয়ার টেইলস এর কোয়াইট ইউজলেস। আওয়ার দিলে হয়ে যাচ্ছে পজেসিভ। দে লুক, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ আগলি অ্যান্ড ডার্টি টু। এই আগলি বা ডার্টি, এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে এটাকে প্রি-মডিফাই করতে বলছে। তাহলে এখানে ভেরি দিয়ে দাও, হয়ে যাবে। কিরকম খারাপ দেখায়? খুবই খারাপ। লুক ভেরি আগলি অ্যান্ড ডার্টি টু, বা কোয়াইটও দেয়া যায়, বাট এখানে হচ্ছে তুমি ভেরি দিলে বেশি ভালো হয়। ওকে, এরপর আসো, সো উই অল শুড কাট আপ আওয়ার টেইলস, শুডেন্ট উই? তো আমাদের উচিত আমাদের লেজ কেটে ফেলা, তাই নয় কি? এরপর আসো, মোস্ট অফ দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স, সবাই তার সাথে একমত স্বীকার করলো। ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, দেয়ার টেইলস। তাইলে দেখো, মোস্ট অফ দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স ড্যাশ দেয়ার টেইলস। এখানে প্রি মডিফাই করতে বলছে কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। তাহলে সবাই কিসের সাথে এগ্রি করলো? লেজ কেটে ফেলতে। তাইলে মোস্ট অফ দেম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স টু কাট অফ দেয়ার টেইলস। কিসে একমত স্বীকার করছে? লেজ কেটে ফেলতে। মানে টু প্লাস ভার্ব, সো ইনফিনিটিভ হয়ে গেল। ওকে, এরপর তোমাকে এখানে কিন্তু তোমাকে গল্পটা বুঝার চেষ্টা করতে হবে। নাহলে বুঝতেছো ইনফিনিটিভ কি, বাট কি লিখবো বুঝতে পারছি না, তাহলে কিন্তু বিপদ। এরপর আসো, বাট অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ ফক্স সেড দ্য কানিং ফক্স, মাই ফ্রেন্ড ইওর প্ল্যান ইজ নাইস বাট ইভিল। তো এখন কি বলতেছে? একজন বয়স্ক কিন্তু ওয়াইজ শিয়াল, এখানে প্রি মডিফাই দ্য নাউন, এই ফক্সটাকে মডিফাই করতে বলছে। বয়স্ক কিন্তু ওয়াইজ, যে সে তার প্ল্যানটা ধরতে পারছে। বয়স্ক ওয়াইজ শব্দটা আমরা এজন্যই নিয়ে আসতেছি কারণ তার বুদ্ধি টুদ্ধি আছে, অন্যদের মতো বোকা না। তাইলে but an old and wise fox said to the cunning fox, "My friend, your plan is nice but evil."
ভালো প্ল্যান আঁটছো বাট তুমি তো বড় শয়তান। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট to cut off our tails because you have lost dash tail of your own। তাইলে এখানে তো বলতেছে যে তুমি আমাদের লেজ কাটাতে চাচ্ছ বাট কেন? কারণ তুমি তোমার লেজটা কাইটা ফেলছো। এন্ড তোমার উইয়ার্ড লাগছে চাচ্ছ সবাই দেখে এরকম দেখার। তাইলে এখানে প্রি-মডিফাই দ্য নাউন, এই টেইলটাকে প্রি-মডিফাই করতে বলছে। সো আমরা এখানে খুব ইজিলি একটা আর্টিকেল দিয়ে প্রি-মডিফাই করতে পারি। আমরা বলতে পারি যে ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইউর ওন। তোমার লেজটা তুমি হারিয়ে ফেলছো। তোমার লেজ স্পেসিফাইড এজন্য। ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল। এটা কোথায় আসছিল? ঢাকা বোর্ড ২৪ এ, আবার কুমিল্লা বোর্ড ১৬ তে আসছিল। সরি, চট্টগ্রাম বোর্ড ১৬ তে আসছিল। ওকে, ক্লিয়ার? এরপর আসো ময়মনসিংহ বোর্ড ২৪, সিলেট বোর্ড ১৯। এই ২ জায়গাতে আসা একটা প্রশ্ন দেখি। এটা আরো তুলনামূলকভাবে ইজি। লাইব্রেরি সম্পর্কে বলা হয়েছে। তো a library is dash source of knowledge। এখানে আ প্রি-মডিফাই করতে বলছে একটা নাউনকে। তো এখানে কি হইতে পারে? ড্যাশ সোর্স অফ নলেজ। লাইব্রেরি ইজ আ জেনুইন সোর্স বলতে পারো। জেনুইন সোর্স অফ নলেজ বা লাইব্রেরি ইজ আ গ্রেট সোর্স অফ নলেজ বলতে পারো। ঠিক আছে? সো জেনুইন বা গ্রেট যেটা তোমার ইচ্ছা বসায় দিও। এরপর আসো দ্য স্টুডেন্টস ড্যাশ ইন অল ক্লাসেস ভিজিট দেয়ার লেজার পিরিয়ড। তো এখানে দ্য স্টুডেন্টস পার্টিসিপল ব্যবহার করতে বলছে। সো ভি3 ইউজ করতে পারো বা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারো। এখানে কি হইতে পারে? দ্য স্টুডেন্টস ড্যাশ ইন অল ক্লাসেস। যেকোনো বা সব ক্লাসে পড়া স্টুডেন্টরা লেজার পিরিয়ডে লাইব্রেরি ভিজিট করে। তাহলে স্টুডেন্টস রিডিং ইন অল ক্লাসেস। তাহলে এখানে তুমি রিডিং বসাই দিবা। রিডিং এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। সো পার্টিসিপল হয়ে গেল। এরপর আসো ইউজুয়ালি আ কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস। ওকে, এখানে কোনো ঝামেলা নাই। ড্যাশ আলমিরাস আর প্লেসড ইন অন রুম। প্রি-মডিফাই দ্য নাউন, এই আলমিরাকে মডিফাই করতে বলছে। সো তুমি বলো যে কয়টা আলমিরা সেখানে রাখা হয়? তাইলে বলতে পারো সাম আলমিরাস বা মেনি আলমিরাস, কলেজ লাইব্রেরি যেহেতু অনেক আলমিরাই থাকবে। মেনি আলমিরাস আর প্লেসড ইন অন রুম। ওকে। দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম ওয়্যার ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড নিউজপেপারস আর কেপ্ট। তাইলে এইখানটাতে একটা পার্টিসিপল ব্যবহার করতে বলছে এই নাউনটাকে মডিফাই করার জন্য। সো এখানেও আমরা ভি3 বসাইতে পারি বা ভার্ব সাথে আইএনজি বসাইতে পারি। দ্য আদার রুম ইজ ড্যাশ রুম। একটা হচ্ছে বই রাখার রুম, আরেকটা অবভিয়াসলি রিডিং রুম। তাইলে দ্য আদার ইজ রিডিং রুম where magazines, journals and newspapers are placed। এরপর আসো hundreds of books are arranged ড্যাশ। এটা পোস্ট মডিফাই করতে বলছে এই অ্যারেঞ্জ ভার্বটাকে। তো অনেক বই সেখানে সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? সাধারণত দেখবা অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। যদি ক্যাটেগরি ভাগ না করা থাকে নাহলে ক্যাটেগরি অনুযায়ী, ক্লাস অনুযায়ী সাজানো থাকে। এই ক্লাসের বই এখানে, এই ক্লাসের বই এখানে। সো তুমি এখানে অ্যালফাবেটিক্যালিও দিতে পারো বা সিস্টেমেটিক্যালিও দিতে পারো। অ্যালফাবেটিক্যালি সেটাও একটা সিস্টেম। সো সিস্টেমেটিক্যালি দিলে কোনো প্রশ্ন থাকে না আর সিস্টেমেটিক্যালি। ঠিক আছে? অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি। এই সিস্টেমেটিক্যালি অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করছে। এরপর আসো সো এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম। যেহেতু এটা সিস্টেমেও সাজানো থাকে সো খুব দ্রুত সময়ে এটা খুঁজে বের করা যায়। এরপর আসো দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তাইলে বুকস ক্যাট টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ হোয়াট? তো এখানটাতে আমরা বলতে পারি যে আমাদের যে স্টুডেন্ট বা টিচার, লাইব্রেরিতে তো স্টুডেন্ট এবং টিচাররাই পড়বে। তাদের জ্ঞান তৃষ্ণাকে মিটাই। সো দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার। অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার। সো এটা প্রিপোজিশনাল ফ্রেজও হয়ে গেল, মডিফায়ারও হয়ে গেল। এরপর আসো জেনারেলি there are two separate sections in the library। নরমালি ২ টা সেকশন থাকে। one of them contains reference books। তার মধ্যে একটাতে রেফারেন্স বই থাকে লাইক হোয়াট? ইউজ নাউনস। এখানে বলছে নাউনস, অনেকগুলা নাউনস ব্যবহার করো। সো কমা দিয়ে আমরা মোর দ্যান ওয়ান নাউন ব্যবহার করব। সো one of them contains reference books like what? রেফারেন্স বইয়ের মধ্যে কি থাকে? ডিকশনারি থাকে, তারপরে হচ্ছে বিবলিওগ্রাফি থাকতে পারে বা হচ্ছে আরো কি থাকতে পারে? এনসাইক্লোপিডিয়া থাকতে পারে। সো তুমি এখানে বলতে পারো ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, বিবলিওগ্রাফি এগুলোই তো রেফারেন্স বুক। সো আমরা এখানে ওরকম ২ টা ৩ টা লিখে দিব। ২ টা লিখলেই হবে। ৩ টা লিখলে বেটার হয়। এরপর আসো the other section contains book ড্যাশ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলছে। একটাতে হচ্ছে বুক রেফারেন্স থাকে, আরেকটাতে কি থাকে? বিভিন্ন সাবজেক্টের আলাদা, আলাদা বই থাকে। তাইলে যারা লাইব্রেরিতে গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। The other sections contains books prepositional phrase। So books of different subject বা different class, different subjects। ঠিক আছে?
ওকে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হইলো, সো প্রিপোজিশনাল ফ্রেজ। এভরি স্টুডেন্ট হ্যাজ আ ড্যাশ কার্ড। সব স্টুডেন্টের কি থাকে? লাইব্রেরি কার্ড থাকে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে। নরমালি লাইব্রেরি শব্দটা নাউন, বাট তুমি যখন এখানে ব্যবহার করছো, কার্ডকে মডিফাই করছো বলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লাইব্রেরি কার্ডস হবে। এরপর সাথে রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ড্যাশ ইন দ্য আফটারনুন। সবসময় ভিড় থাকে। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব ক্রাউডেড শব্দটাকে মডিফাই করতে বলছি। সবসময় ভিড় থাকে, বাট আফটারনুনে বেশি ভিড় থাকে এটাই বুঝাইছে। তাইলে দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড স্পেশালি স্পেশালি ইন দ্য আফটারনুন। হ্যাঁ? বিকালে কিন্তু সবথেকে ভিড় থাকে, বিকেলে এবং সন্ধ্যায়। তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে। এরপর আসো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আসো। এটাও খুব বেশি কঠিন না, সহজে আছে। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বেঙ্গলি লিটারেচার। হি ওয়াজ আ ড্যাশ পোয়েট। তাহলে এখানে তুমি কি দেবা? এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, পোয়েটকে মডিফাই করতে বলছে। সো এখানে তুমি গ্রেট পোয়েট বলতে পারো, রেবেল পোয়েট বলতে পারো, রেভলিউশনারি পোয়েট বলতে পারো। গ্রেট বা রেবেল এই দুটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলেই হবে। গ্রেট বা রেবেল পোয়েট। হি রোট ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তো এখানে রোট ভার্বটাকে মডিফাই করতে বলছে। তো হি রোট ড্যাশ হবে। কি হবে? সে ভার্সেটাইলি অনেক কিছু লিখছে এটা বলতে পারো, বা ইফেক্টিভলি লিখছে বা সাকসেসফুলি লিখছে, যেকোনো একটা কিছু বলতে পারো। হি রোট সাকসেসফুলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। সে সফলভাবে বাংলা লিটারেচারের সব জায়গাতে সবকিছু লিখেছে। এরপর আসো, নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছো। তো এখানে নজরুলকে ডিফাইন করে বা নজরুল সম্পর্কে আরো কিছু বলে আমি একটা নাউন ফ্রেজ বা একটা নাউন বসাবো। সো নজরুল, এখানে তুমি লিখতে পারো আওয়ার ন্যাশনাল পোয়েট, এটা হয়, বা দ্য গ্রেট পোয়েট লিখতে পারো, বা আরো অন্য কিছু লেখা যায়। সো আমরা হচ্ছে উম কি লিখবো? আমরা আওয়ার ন্যাশনাল পোয়েট লিখি। আওয়ার ন্যাশনাল পোয়েট won the attention of everybody in his early childhood. He wrote ceaselessly until the death of poetic flair. তো এখানে ইউজ আ পজেসিভ, পজেসিভ ব্যবহার করতে বলছে। তো বুঝতেই পারছো এখানে হিজ হবে। He wrote ceaselessly until the death of his poetic flair. এরপর আসো, he composed, pre-modify the noun, নাউনটা হচ্ছে songs। তো এখানটাতে কি হবে? He composed dash songs, dash. He composed huge লিখতে পারো, বা a lot of লিখতে পারো, a lot of লিখতে পারো, বা এখানে তুমি চাইলে many লিখতে পারো। He composed many songs। এরপরে আবার পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। এই সংটাকে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে পোস্ট মডিফাই করতে বলছে। তো অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু এখানে সাবজেক্ট থাকতে হবে এবং ভার্ব থাকতে হবে, ২ টা শর্ত। তো এখানটাতে হি কম্পোজড মেনি সংস। আমরা পরে কি লিখতে পারি? পরে আমরা লিখতে পারি হুইচ আর আ লাভড বাই অল, বা হুইচ আর অ্যাপ্রিশিয়েটেড বাই অল। আমরা হুইচ আর ক্লজ হয়ে যাচ্ছে এবং নাউনকে মডিফাইকারী একটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে হুইচ আর লাভড বাই অল। সবাই যেগুলোকে ভালোবেসেছে। ওকে। এরপর আসো, হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। প্রি-মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। সো এখানে নাউনকে ব্যবহার করতে হবে। সো কোন জিনিসটা এখানে লেখা যায়? হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাজ এনরিচড বেঙ্গলি লিটারেচার, বা বাংলা লিটারেচার। বেঙ্গলি লিখবো আমরা, হ্যাঁ? বাংলা কিন্তু ইংরেজিতে ডিরেক্ট হয় না। বেঙ্গলি লিটারেচার। ওকে, তাহলে নাউনও হয়ে গেল এবং ইজ অ্যাজ অ্যাডজেক্টিভ। এরপর আসো, হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল ড্যাশ ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে একটা 2 প্লাস ভার্ব ফরম্যাটে কিছু লিখতে বলছে। তো his poems and songs played a great role dash in our war of liberation. তো এখানে কি আমরা বসাইতে পারি? আমাদের লোকজনদেরকে তার গানগুলো অনুপ্রেরণা জুগিয়েছে, সাহস দিয়েছে। তো এখানে আমরা to encourage us লিখতে পারি, বা encourage our people লিখতে পারি। encourage us during our liberation war. এরপরে আসো, his dash sang the songs of equality in his poetry. Pre-modify the verb. এই স্যাংটাকে প্রি-মডিফাই করতে বলছে। যে সে আ সাম্যতার গান গেয়েছে, সবসময় সমতার গান গেয়েছে। তার মতো করে আসলে কেউ সাম্যতা সম্পর্কে সমাজের যে
বৈষম্য এটা নিয়ে কেউ কথা বলে নাই। তো এখানটাতে কি লিখতে পারি আমরা? সে সবসময় কিন্তু সমতার গানগুলো গেয়ে গেছে, মুখে বলে গেছে, লিখে গেছে। হি অলওয়েজ sang the song of equality in his poetry. সবসময় তার কবিতার মধ্যে পাবাই তুমি। এরপর আসো, হি ইজ ড্যাশ প্রাইড নো ডাউট। এখানে হচ্ছে আ প্রি-মডিফাই দিয়ে দেওয়া উইথ ডিটারমিনার। তাইলে এইখানটাতে ডিটারমিনার এর মধ্যে পজিটিভ ও থাকে। ইজিলি তুমি বুঝতে পারছো পজিটিভ এর মধ্যে কিছু হবে। হি ইজ আওয়ার প্রাইড নো ডাউট। তাইলে এখানে তুমি আওয়ার বসাই দাও, হ্যাঁ? আমরা যখন ডিটারমিনার এর মধ্যে কি পড়ে দেখাইছিলাম? অনেক কিছু ছিল। তার মধ্যে আর্টিকেল ছিল, ডেমনস্ট্রেটিভ ছিল, পজেসিভ ছিল, নিউমেরাল ছিল, অনেক কিছু ছিল। তো তার মধ্যে একটা চলে আসছে। ঠিক আছে? সো বেসিক জিনিস আসলে এরকমই। তোমরা বেসিকটা একটু দেখে যদি একটু প্র্যাকটিস করো তাহলে পেরে যাবা। প্র্যাকটিস না করলে আল্লাহ এখানে অলওয়েজ কেন হইল? আল্লাহ অর্থের সাথে মিলতেছে না। এখন কোথায় কোনটা বসাবো? কিভাবে বসাবো? আমার মাথায় তো কিছু সবথেকে বড় প্রবলেম আমার মাথায় তো কিছু আসতেছেই না। আমি কেমনে লিখব? সো এটা প্র্যাকটিস করার মাধ্যমে দূর করা যাবে। এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো যথেষ্ট সময় আছে তোমাদের হাতে। পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই। ইংলিশে তুমি রিটেন পার্টটা যদি একটু ভালো করে লিখে আসতে পারো বাকিটা তো এমনি ভালো করে যাবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।